আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আহ, কিছু নেতাকর্মী এরা ৭ই মার্চের যে শেখ মুজিবুর রহমানের একটা ভাষণ মার্কেটে আছে সেটাকে প্রকাশ্যে চালানোর চেষ্টা করে, যেখানে কিনা আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের আইন অনুযায়ী এখনো পর্যন্ত নিষিদ্ধ। এই কাজটিতে ডাকসুর যারা ছাত্র নেতৃবৃন্দ আছে, যারা ইলেক্টেড হয়েছে, তাদের একটা অংশ এই কাজটা করতে তারা করতে দিতে চায় নাই। তো এটা নিয়েই এই গুপ্ত আওয়ামী লীগের ছানাপোনাদের সাথে ডাকসুর একটা বাকবিতণ্ডা হয়েছে। সেই ক্ষেত্রে মানে ধরাটরা হয়েছে কম, কিন্তু আমার মনে হয় কিচিরমিচির চিল্লাচিল্লি এটা বেশি হয়েছে, বামরা সাধারণত যা করে। তো এটা নিয়ে আজকে আমাদের এই পর্ব। আপনারা সবাই দেখছেন যে ওখানে ছিল ডাকসুর ৬৮ ভোট পাওয়া কুখ্যাত নেত্রী ইমি ছিল ওটার লাইমলাইটে। তো আমি আজকে যে কটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো এর মধ্যে একটা প্রথমতই হলো যে এই কাজটা ওরা কেন করতে গেল। আওয়ামী লীগের ছাত্রলীগ একটা নিষিদ্ধ সংগঠন। ইমির সাথে যে ছাত্রগুলা ছিল এর মধ্যে দুজন ছিল ডাকসাইটে ছাত্রলীগের নেতা। আর ইমিকেই কেন এটাতে নিয়ে আসতে হইলো, আবার এখনই বা কেন? তো এই ব্যাপারেই আজকে আমাদের এই ভিডিও। তো আমি প্রথমেই বলতে চাই যে ইমির যেই ক্যারিয়ার, সে ডাকসু ইলেকশন করেছিল। ডাকসু ইলেকশন আপনারা জানেন সবাই যে, এবং ডাকসুর এই ৭০-৮০ হাজার ছাত্রছাত্রীর মধ্যে ইমির পাওয়া ভোট ছিল ৬৮ ভোটে ভোট পেয়ে ইমি ডাকসুর ভিপি পদে থেকে ছিটকে পড়েছিল। তো আমি এই ভিডিওটার কটা ক্লিপ আমার সংগ্রহে আছে, এর মধ্যে একটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। এখানে দেখা যাচ্ছে যে প্রচুর মিডিয়ার লোকজন আছে, ক্যামেরা সহ অনেক ছাত্রছাত্রীও আছে, এবং ইমি ওদের সাথে যে ব্যবহারটা করতেছে আমি একটু এটা আপনাদেরকে এখন দেখাতে চাই, তারপরে আমরা মূল ভিডিওতে যাচ্ছি। আচ্ছা, তো দেখছেন তো যে তার তার যেই বডি ল্যাঙ্গুয়েজ, তার যেই চোখের ইয়ে এবং তার যে ভাষা। আমার এখানে কয়েকটা প্রশ্ন আমি এখানে করতে চাই। যে এক নম্বর হলো যে ছাত্রলীগের, তো যদি ছাত্রলীগের এটা করতেও হয়, তাহলে অনেক নেতাকর্মী আছে, ওদের যে কোনো একজনকে, যারা রিয়েলি ছাত্রলীগের, ও তো ছাত্রলীগের না, ও তো ইলেকশন করছে হলো ওই বামদের সাথে মিলে ডাকসুতে, কিন্তু ও তো ছিল, এখন বোঝা যাচ্ছে যে ও তো গুপ্ত ছিল আওয়ামী লীগের। ওই ইয়েদের সাথেই দেখছি, ছাত্র নেতাদের সাথেই ওকে দেখছি বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে। তো ও যেটা করছে, এবং ওকেই কেন নিয়ে আসা হলো, মানে ওর মতো একটা ফ্লপ এবং চূড়ান্ত অজনপ্রিয়, হ্যাঁ, এবং একটা ডাম একটা ক্যারেক্টার, ওকেই কেন এই কাজের জন্য বাছাই করতে হলো? তো আমার প্রথম পয়েন্ট হলো যে ও মহিলা, সে নারী। তাকে এই কারণেই, এই কাজটার জন্য প্রধানত এই কারণেই তাকে এই কাজের জন্য সিলেক্ট করা হয়েছে। আচ্ছা, নারী যখন এখানে আসবে এতে সুবিধা কি কি হয় দেখেন। মানুষ সাধারণত নারীদের প্রতি একটু সহানুভূতিশীল হয়, এবং ওইখানে আপনারা ভিডিওতে অলরেডি খেয়াল করছেন যে প্রচুর মিডিয়ার লোক এখানে ছিল। তো সবাই যদি ছবি তুলে এবং তাকে সেটা ওইখানকার ঘটনাগুলো ভাইরাল করতে চায়, এক্ষেত্রে যখন লাইমলাইটে একটা নারী থাকবে তখন এটা অনেক সহজ, কারণ নারীদের প্রতি মানুষ সাধারণত সহানুভূতিশীল, এবং মানুষের আবেগ খুব দ্রুত সক্রিয় হয় যখন স্ক্রিনে একজন নারী থাকে। কারণ আমরা স্বাভাবিকভাবেই আমরা মা, খালা, বোন, তাদের প্রতি আমরা দুর্বল। তো ওরকম তাদের রিপ্রেজেন্ট করে এরকম একজনকে দেখলে আমাদের আবেগটা
খুব দ্রুত ওইখানে ক্যাচ করে এবং আমরা ওইখানে আটকে যাই। নৈতিকভাবে বা মানবিকভাবেও নারীর অবস্থানটা একটু সেন্সিটিভ। তো ওরা এই বুদ্ধিটা করেই এই ইমিকে এখানে সামনে নিয়ে আসছে, যদিও সে একটা সুপার ফ্লপ একটা সো কল্ড নেত্রী, ঠিক আছে? তো এখানে দেখা যায় যে যখন নারী থাকে তখন মানুষের রাজনীতির চেয়ে মানুষ এখানে নৈতিকতা বা মানবিকতার জিনিসগুলো মানুষের মনে প্রধানত ট্রিগার করে। এটা কিছু বোঝার আগেই আপনি বুঝে করতেছেন না কিন্তু, বাট আপনার মনে ট্রিগার করতেছে মানবিক দিকগুলা, নৈতিক দিকগুলা, যে একটা নারীর সাথে এমন করা হচ্ছে। ওই নারী কি করছে সেই চিন্তা আপনার ইনিশিয়ালি আপনার মনে ট্রিগার করবে না। হুম? আর স্বাভাবিকভাবেই তারা একটু নাটক বেশি করতে পারে। হুম? ওদের খেয়াল করছেন যে ওর বডি ল্যাঙ্গুয়েজ তো খেয়াল করছেন এবং তার ভাষাগুলা খেয়াল করছেন। যে কিভাবে সে ওদেরকে ভার্বালি আক্রমণ করার চেষ্টা করছে। এবং এবং একটা নারীর চেহারা বা একটা নারীর ছবি বা একটা নারীর একটা অ্যাক্টিভিটি যদি ক্যামেরায় থাকে, অন স্ক্রিন থাকে, তাহলে এটা সোশ্যাল মিডিয়া বলেন, মেইনস্ট্রিম মিডিয়া বলেন, এটা বেশি এক্সপোজার পায়, বেশি ভাইরাল হয়। এখানে আরেকটা জিনিস কাজ করে যখন নারীরা যখন থাকে, যে এটা হলো প্রোটেক্টিভ শিল্ড এফেক্ট। এটা কি হয় যে আক্রমণ করলে যে নেগেটিভ প্রতিক্রিয়া এইটা খুব দ্রুত বিস্তার লাভ করে যদি আক্রমণ করে। লাকিলি ওকে কেউ আক্রমণ করে নাই ওই কালকের ঘটনায়। আমার মনে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে ওর যে বডি ল্যাঙ্গুয়েজ এবং যে ভাষা সে ব্যবহার করতেছিল টুয়ার্ডস দোজ বয়েজ, আমার দৃঢ় বিশ্বাস যে ও এটাই চাইতেছিল যে একটা চড়থাপ্পড় খাক। তো লাকি যে আমাদের ডাকসুর ছেলেরা ওরা করে নাই তার প্রতি। হুম? আর একজন নারী যখন থাকে তখন রিলেটিভলি প্রতিপক্ষ, সেটা যদি নিঃসন্দেহে ছেলে যদি হয়, তাহলে এরা একটু বেশি সাবধান থাকে, এর আক্রমণাত্মক হয় না সাধারণত। তো এইসব জিনিসগুলো সামনে রেখেই কালকে এই ফ্লপ নেত্রীকে সামনে আনা হয়েছে। এবার চলেন দেখি যে মানে ও কি করলো সেখানে। ভিডিওটা আর চালাইতে চাই না। এটা মানে সভ্যতার মধ্যে পড়ে না। সে যে ভাষা ওইখানে ব্যবহার করছে। তো ও নারী ১ নাম্বার। ২ নাম্বার হলো সে তার মুখ চূড়ান্ত খারাপ। হুম? সে যা খুশি তা বলতে পারে, যা খুশি তা করতেও পারে হয়তো। হুম? এবং মুখ খারাপ হলে কি হইছে, একটু আবেগী নাটক করতে পারবে। তো এইটাও একটা কারণ তাকে লাইমলাইটে নিয়ে আসার জন্য। তো এই ও যেভাবে গালিগালাজ করতেছিল আ ওইখানকার ছেলেগুলোকে, যারা ছিল, মানে তাকে যারা বাধা দিছে এই সো কল্ড ৭ই মার্চের ভাষণ প্রচার করার জন্য বা করার জন্য, ডিসপ্লে করার জন্য অথবা আ বাজানোর জন্য। ওদেরকে ও যেই ভাষায় আক্রমণ করতেছিল, এটা একদম ক্লিয়ার একটা ইন্ডিকেশন ছিল যে আমি এটা করি এবং এটা ওরা আমাকে একটা আক্রমণ করুক এবং আমি আরো বেশি এক্সপোজার পাই। এটাতে আমার কোনো সন্দেহ নাই। ওর গালিগুলো খেয়াল করেন, সবগুলো ছিল অ্যা ওদের ফ্যামিলি কেন্দ্রিক। মা-বাবাকে তুলে গালি, ফ্যামিলিকে তুলে গালি এবং মানে সেনসিটিভ ইস্যু। হ্যাঁ? তো এটা ওই ডাকসুর নেতা হওয়ার দরকার নাই। রক্ত মাংসের একটা যে সাধারণ একটা সামান্য মানুষ হইলেও তার পিতামাতাকে যখন এভাবে অপমান করা হবে, তখন তার ভিতরে একটা প্রতিহিংসা স্বাভাবিক মানুষ হিসেবে জেগে ওঠে যে দোষ হইলে বা গন্ডগোল হইলে সেটা আমার সাথে। আমার বাবা-মা কি করছে? তুমি আমার বাবা-মাকে বলবা কেন? তো এইটাই সে ট্রিগার করার চেষ্টা করছে আমার কাছে মনে হচ্ছে যে পুরো ঘটনাটার মধ্যে, এবং এরপরেও যে সে দিছে, সে ওইভাবেই মানে সে নারী, হুম? এইটাকেই সে এক্সপোজ করার চেষ্টা করছে। তো আ এখন ওদের তো আসলে এখন পরিচয় লাগে না। এলা বাম মানে একটা পরিচয় যথেষ্ট, ওরা বাম। তো বামরা কি করে যে ওদের আর আ আর কি বলবো ওদের সম্পর্কে? দে আর বামস। তো ওদের আ যা খুশি তা করতে পারবে। দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে ওরা যা খুশি তা করতে পারে এবং সেটাই ওরা করে চলছে। এবং দেখছেন যে এদেরকে ক্রমান্বয়েই, ক্রমান্বয়েই সাম্রাজ্যবাদী শক্তি এবং আওয়ামী লীগ ওদেরকে প্যাট্রোনাইজ করে গেছে। ১ জন ২ জন মানুষ, হ্যাঁ? আপনি চিল্লায়ে মাথা গরম করে ফেলবে, চিল্লায়ে এলাকা পাড়া গরম করে ফেলবে। ঠিক আছে? ওদের এইবারের ইলেকশনে আপনারা জানেন অনেকেই যে এটা যে আট ৮৪ জন, ৮৪ জন প্রার্থী ছিল গোটা বাংলাদেশে বামপন্থীদের ভিতরে। এর মধ্যে ৮২ জন হইল তাদের জামানত হারাইছে। ২ জনের জামানত কোন রকমে রক্ষা হইছে। তো এই হলো বামদের কন্ডিশন বাংলাদেশের রাজনীতিতে। এরপরেও এদের চিল্লানো বেশি, এক্সপোজার বেশি, কারণ ওদের পিছনে সাম্রাজ্যবাদী শক্তি আছে, আওয়ামী লীগ আছে, তারপরে
পুঁজিবাদী শক্তি আছে, হ্যাঁ? ওদেরকে যখন হাতে রাখা যাবে, তখন ওদেরকে দিয়ে মাঠ গরম রাখা যাবে, তখন এই মাঠ গরমের ফাঁকে অনেক কিছু করে ফেলা যাবে। তো আমার কাছে মনে হয় যে কালকের ঘটনাটা এটা আর কিছুই না। ৭ই মার্চের ভাষণ-টাষণ এগুলো সব ফালতু কথা। এটা ছিল যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটা স্টেপিং স্টোন হিসাবে ওরা এটা ইউজ করছে। এখন দেখা যাক যে আমাদের বিএনপি, আমাদের বর্তমান সরকার এটা কিভাবে ডিল করে। কারণ এই বিএনপিকেও কিন্তু ওরা নিজেরা যেমন ধ্বংস হয়েছে, ওই যে বললাম যে ৮৪ সিটের মধ্যে ৮২টাতে জামানত হারাইছে। কোনো অস্তিত্ব নাই। কোনো অস্তিত্ব নাই। কেউ একেকটা আসনে ৬-৭ ভোট পাইছে এমনও আছে ওদের প্রার্থী। তো ওরা বিএনপিকে, আপনারা এটা আমরা নতুন করে বলা দরকার নাই। বিএনপির ভেতর থেকে বিএনপি খায় ফেলছে এই বামরা। আর এখন যেটুকু বাকি আছে সেটাও বিএনপি তাদেরকে খাইতে দিবে কিনা, বিএনপি তাদেরকে পুনর্বাসিত করে আওয়ামী লীগকে ঢোকার রাস্তা করে দিবে কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়। ভেরি লাইকলি এইটাই প্ল্যান। এই ব্যাপারে আরো বিস্তারিত পর্ব আসবে ইনশাআল্লাহ। তো আমি খুবই হাইলি মানে পসিবল মনে করি যে এইটাই মানে স্ট্র্যাটেজিটা এইটাই যে ওদের মাধ্যমে এইভাবে ছোটখাটো ঘটনার মাধ্যমে আওয়ামী লীগকে দেশে পুনর্বাসন করা, এবং বিএনপি নিজে বেশি জড়াবে না এগুলোর মধ্যে। বিএনপি বিরোধী যত শক্তি আছে, স্বদেশী পক্ষ যত দেশপ্রেমিক শক্তি আছে, তাদেরকে হটানোর জন্য, তাদেরকে পেটানোর জন্য, তাদেরকে দূরে রাখার জন্য জনগণের কাছ থেকে, স্বাভাবিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে, এইটাই হলো এদেরকে এই পুনর্বাসনের উদ্দেশ্য, এবং এটার একটা স্টেপ ছিল গতকালকে। তো এটাকে দেখি এখন আমাদের সরকার এটা কিভাবে ডিল করে। আর আমাদের ওই যে নাচনেওয়ালা মিডিয়া তো আছেই, দেখি হয়তোবা আজকে কালকের ভিতরেই দেখবেন শুরু হয়ে গেছে এটা নিয়ে হাজার হাজার টক শো, হ্যাঁ? সব বুদ্ধিজীবীদের সব মতামত এটা সেটা। তো দেখি যে এই ৬৪ ভোটের ইমি আমাদের জাতীয় জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে কতটুকু কি প্রভাব ফেলতে পারে। এই বিষয়ে আরো ফলো আপ ভিডিও করার ইচ্ছা আমার আছে। তো যদি অ্যানালাইসিসটা ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওগুলোকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আ আমার চ্যানেলটা যদি মনে করেন যে সময়টা ওয়ার্থ হইছে, তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে জানার সুযোগ দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।